প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রস্তুতিকে আরও শানিত করার লক্ষ্যেই এই টেস্ট পেপার আয়োজন। সো আমরা চলে আসি আজকের টেস্ট পেপারে। আমরা মনে হয় লাস্ট ক্লাসটা নিয়েছিলাম মৌলভীবাজার গভর্নমেন্ট কলেজ, তো সেটা অর্ধেক অর্থাৎ 3 নাম্বার পর্যন্ত আমরা করেছিলাম এবং প্রশ্ন যেহেতু ভালো, আমরা পুরো প্রশ্নটাই সলভ করব। 4 নাম্বার প্রশ্ন থেকে অর্থাৎ উইথ ক্লু থেকে আমরা আসলে শুরু করি, ঠিক আছে? আচ্ছা, প্রথম আমরা দেখতে পাচ্ছি গ্যাপগুলো রয়েছে এবং আসছে কোথা থেকে? আমাদের টেক্সট থেকে আসছে, আমাদের টেক্সট বই থেকে এসেছে। প্যারট স্টাইল। তো প্যারট স্টাইল সম্পর্কে আমরা জানি, প্যারট স্টাইল থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টেও প্রশ্ন হতে পারে, মানে ভালো প্রশ্ন, লিটারেচার বেসিস প্রশ্ন, ঠিক আছে? প্যারট স্টাইল রবীন্দ্রনাথের একটা ব্যঙ্গাত্মক রচনা, একটা স্যাটায়ার, ঠিক আছে? এই স্যাটায়ারে আলোচ্য বিষয় কি হয়? সমাজের খুব গুরুত্বপূর্ণ দিক, রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ দিককে ব্যঙ্গাত্মক উপায়ে তুলে ধরা হয়। কোনো প্রতিষ্ঠানকে সমালোচনা করা হয়, সরকারকে সমালোচনা করা হয়। একসময় প্রথম আলোতে সৈয়দ আবুল মকসুদ বেঁচে থাকার সময় প্রথম আলোতে সম্পাদকীয়তে একটা আসতো, বুনো ওল বাঘাতে তুল নামে, এবং সেখানেও খুবই হাস্যরসাত্মক উপায়ে সমাজের খুব গুরুত্বপূর্ণ দিককে তুলে ধরা হইতো। সো এরকম স্যাটায়ার যুগে যুগে অনেক অনেক এসেছে, অনেক লেখা হয়েছে, অনেকেই লেখে। বাংলাদেশে এই মুহূর্তে রম্যরচনা লিখতেছে বেশ কিছু মানুষজন। সো খেয়াল করো, প্যারট স্টাইল বাই রবীন্দ্রনাথ ট্যাগোর ইজ আ ড্যাশ স্টোরি। সো আমরা প্রথমতই দেখতে পাচ্ছি, খুব মনোযোগ দিও, আর্টিকেল, ঠিক আছে? একদম একটু পড়াই গতি আনি আমরা। আর্টিকেল এবং স্টোরি হচ্ছে নাউন, খুব মনোযোগ দিবা। তাহলে আর্টিকেল এবং নাউনের মধ্যবর্তী জায়গাতে অ্যাডজেক্টিভ বসবে। তো আমরা শুরুতেই বলেছি এই গল্প একটা ব্যঙ্গাত্মক গল্প, একটা স্যাটায়ার, ঠিক আছে? তাহলে এই হচ্ছে স্যাটায়ার। যেহেতু এটা অ্যাডজেক্টিভ হবে, তাহলে স্যাটায়ারের অ্যাডজেক্টিভ ফর্ম, আর এটা তো তোমরা পড়েছো এই গল্প, স্যাটারিক্যাল অ্যাডজেক্টিভ। এবার দেখো, এই দ্যাটকে বলা হয় এই যে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বসে কোথায়? সাবজেক্ট আর ভার্বের মাঝে। এই হচ্ছে সাবজেক্ট, আর এখানে একটা ভার্ব বসবে। রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে থাকে সেই বাক্যের সাবজেক্ট হয়। এই গল্পে কি হয়? এই গল্প কি করে? আর রিজিড অ্যান্ড মেকানিক্যাল এডুকেশন সিস্টেম, এই গল্পে কি করেছে? আমাদের যে মেকানিক্যাল এডুকেশন সিস্টেম, একটা যান্ত্রিক শিক্ষা, তাই না? রবীন্দ্রনাথের ইস্টার্ন ইউনিভার্সিটিতে যেমন বলেছিল যে শিক্ষার কাজ আসলে কি করতেছে, শিক্ষা আমরা কেন পড়ি? আমরা যেন আর্ন করতে পারি। এখানে জ্ঞান অর্জন কোনো গুরুত্বপূর্ণ না, এডুকেশন পার এক্সেলেন্স কোনো গুরুত্বপূর্ণ না, উৎকর্ষতা কোনো গুরুত্বপূর্ণ না। আমাদের এই সমাজে এখন সেটাই চলতেছে, তাই না? এই যে শিক্ষার যে যান্ত্রিকতা, শিক্ষার যান্ত্রিকতা মানে কি? আসবা, যাবা, পরীক্ষা দিবা, পাশ করবা, সার্টিফিকেট অর্জন করবা, টু গেট গুড জব অ্যান্ড বেটার স্যালারি, এটাকে যান্ত্রিক শিক্ষা বলতেছে। রবীন্দ্রনাথ এই যান্ত্রিক শিক্ষা তার পছন্দ ছিল না, এবং সেটার আলোকেই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন গড়ে তুলল। শান্তিনিকেতনের আইডিয়া রবীন্দ্রনাথ বেঁচে থাকাকালীন অবস্থায় এমন ছিল, একজন শিক্ষার্থী যতদিন পর্যন্ত না শিখে আনন্দ পাবে, আর ওই শিক্ষক না শিখিয়ে আনন্দ পাবে, পূর্ণাঙ্গতা পাবে, ততদিন চলতে থাকবে এই শিক্ষার মহারণ। কিন্তু আমরা তো পড়তেছি অন্য কিছুর জন্য, তাই না? অর্থাৎ এই যান্ত্রিক শিক্ষাটাকে নিয়ে, মেকানিক্যাল এডুকেশন সিস্টেমকে নিয়ে রবীন্দ্রনাথ তার প্যারট স্টাইলের মধ্যে ভীষণভাবে সমালোচনা করেছে, তো ক্রিটিসাইজ করেছে। তো ক্রিটিসাইজ এই যে, এবার স্টোরি সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ক্রিটিসাইজেস, প্রেজেন্ট টেন্সে গল্প রয়েছে এখন পর্যন্ত, ক্রিটিসাইজেস। ক্লিয়ার? এবং এই গল্পে রাজা এ কিং সিদ্ধান্ত নিল, প্রেজেন্ট টেন্স, ডিসাইডস, দেখো টু এর পরে ভার্বের বেস ফর্ম, কি করবে? পাখিটাকে কি করবে? পাখিটাকে কি করবে? শিক্ষিত করবে, এটা জানো। টু এডুকেশনের ভার্ব ফর্ম হচ্ছে এডুকেট, পাখিকে শিক্ষিত করবে। কেমনে করবে? এই দেখো, বায়ের পরে জেরান্ড হবে, ভার্বের আইএনজি। গোল্ডেন খাঁচা বানায়, ওই খাঁচার মধ্যে বন্ধ করে, খাঁচার মধ্যে বন্ধ করে। তাহলে বন্ধ করার ইংরেজি কি? শার্ট, শার্ট। এই কিন্তু বায়ের পরে তো ভার্বের আইএনজি হবে, তাহলে ওই শার্ট এর সাথে আইএনজি যোগ করে দাও, শার্টিং ইট ইন আ গোল্ডেন কেজ। অ্যান্ড, এবার দেখো, অ্যান্ড এর আগে যেহেতু ভার্বের আইএনজি ফর্ম হলো, ঠিক অ্যান্ড এর পরেও হবে ভার্বের আইএনজি। তাহলে বন্ধ করে যেটা হয় সেটা হচ্ছে জোর করে করা হয়, ঠিক আছে? এই জন্য আমরা নিব ফোর্সিং, জোর করে করা হয়েছে, ফোর্স থেকে নিলাম। আচ্ছা, খাঁচার ভিতরে আটকে ফেললো, পড়াবে। এবং দ্য টিচার্স, ভালো করে বুঝো, আমরা এত সময় কিন্তু প্রেজেন্ট টেন্সের অন্তর্ভুক্ত ছিলাম। দ্য টিচার্স ড্যাশ স্টাফিং পেজেস ইনটু দ্য প্যারটস মাউথের মধ্যে একদম ঠেসে ঠেসে দিতে লাগলো, বই ছিঁড়ে ছিঁড়ে রাখলো। তো রাখা মানে কিপ, রেখেছিল, কেপ্ট, পাস্ট টেন্স রয়েছে, ওকে? এবং দেখো, এখানে সাবজেক্ট পাচ্ছ, ভার্ব পাচ্ছ, বাক্য কিন্তু তারপরেও শেষ হয়নি, কমা আছে। যখনই একটা বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশের পরেও
বাক্যে ফুল স্টপ হয় না, তখন তুমি বুঝে নিবা যে পার্টিসিপল বসবে এখানে। আচ্ছা, পার্টিসিপল এখন কেমন পার্টিসিপল বসবে? এটা কি প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি বসবে নাকি পাস্ট পার্টিসিপল বসবে সেটা সাবজেক্ট বলে দিবে। সাবজেক্ট অ্যাক্টিভ হলে ভার্বের আইএনজি, যেহেতু টিচার্স এখানে সাবজেক্টের কনসেপ্ট, তাহলে এখানে ভার্বের আইএনজি হবে। এবং এই টিচাররা কি করতে লাগলো? ইটস মানে পাখিটি ন্যাচারাল যে নিডস, তোমার যে ন্যাচারাল একটা ভাবনা আছে সেইটাকে যদি আমি পড়াচ্ছি, বাট তোমার যে ন্যাচারাল ভাবনা সেইটাকে আমি চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? সেইটা তো করা যাবে না। শিক্ষার এই ন্যাচারাল ভাইবটাকেই টিচার্সরা ইগনোর করতে লাগলো। কিন্তু এখানে যেহেতু পার্টিসিপল হবে, ইগনোরিং। কেন পার্টিসিপল হবে বুঝতে পারছো? পার্টিসিপল মানে একটা পরিপূর্ণ অর্থ। ধরো আমি বললাম আই স হিম, আমি তাকে যেতে দেখেছি। আই স হিম, আমি তাকে দেখেছিলাম। দারুণ। এরপরেও আবার যখন বলছো যেতে দেখেছে, আরেকটা ভার্বের উদ্ভব হয়েছে, তখনই পার্টিসিপল হয়ে গেছে। পূর্ণাঙ্গ অর্থ প্রকাশের পরেও বাক্য শেষ না হয়ে আবার ভার্বের উত্থান, তখনই পার্টিসিপল হবে। ফর, আচ্ছা, ফর প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি যোগ করে নাউন করে দিবা, ঠিক আছে, জি নাম্বারে। তাহলে এই যে আমরা কি পাচ্ছি, অথবা নাউন যদি বসে, পিওর নাউন যদি বসে, তাহলেই তো, যেহেতু তার জীবন এবং তার স্বাধীনতাকে ইগনোর করতে হলো, পিওর নাউন বসেছে, তাহলে আমাকে আর ভার্ব নাই যে আইএনজি করে যোগ করব, ঠিক আছে। ফলে দ্য প্যারোট বিকামস উইক অ্যান্ড প্যারোট সাবজেক্ট বিকামস লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে উইক, অ্যান্ড ইভেনচুয়ালি অ্যাডভার্ব, ঠিক আছে। অ্যাডভার্বের পরে সবসময় কাকে মডিফাই করবে? অ্যাডভার্ব, ভার্বকে। ইভেনচুয়ালি মানে আলটিমেট ডেস্টিনি, মানে একেবারেই তোমার হচ্ছে শেষ হয়ে গেছে। দ্য প্যারোট সিঙ্গুলার, তাই বিকামস ভার্ব সিঙ্গুলার, এবং মারা গেল, অ্যান্ড ডাইস ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। থ্রু দিস স্টোরি, এই গল্পের মধ্যে দিয়ে ট্যাগোর শোজ দ্যাট, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছে যে সত্যিকারের শিক্ষা শুড নার্চার হবে, ওখানে নেচার না, এখানে বানান ভুল আছে নিশ্চিত। ফ্রিডম, সত্যিকারের শিক্ষা হচ্ছে স্বাধীনতা, নাউন নাউন নাউন। সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভ আছে দেখেছো, ক্রিয়েটিভিটি এবং বোধগম্যতা লাগবে, নট সাফরেজ, জীবনের উপর চাপায় দেওয়া যাবে না। সত্যিকারের শিক্ষার উদ্দেশ্য হচ্ছে, তাহলে এই যে গল্পগুলো প্রথমত মনে রাখবার, এই গল্প তো পড়েছো তোমরা, ঠিক আছে। রবীন্দ্রনাথের গল্প কেমন ছিল? স্যাটোরিক্যাল, একটা ব্যঙ্গাত্মক গল্প। এই গল্পের কাজ কি ছিল? ক্রিটিসাইজ করা, সমালোচনা করা ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে। এই গল্পে কি হলো? রাজা ওয়ান ডে দ্য কিং ডিসাইডেড টু এডুকেট দ্য বার্ড বাই কি শাটিং, কোথায়? গোল্ডেন কেজের মধ্যে রেখে পড়াবে। শিক্ষকরা তার মধ্যে গলাধকরণ করতে লাগলো বই ছিঁড়ে ছিঁড়ে, তাই না? এই ছিল আমাদের একটা আলটিমেটলি গল্প ছিল। এবং এই গল্পের শিক্ষার যে প্রকৃত উদ্দেশ্য, স্বাধীনতা, সৃষ্টিশীলতা এবং বোধগম্যতা, আন্ডারস্ট্যান্ডিং, ফ্রিডম, ক্রিয়েটিভিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সেইটাকে ইগনোর করা হয়েছে আসলে। উইথআউট ক্লু, দেখো বেগম রোকেয়া চরিত্রের মধ্যে এখন তুমি প্রবেশ করে যাও। বেগম রোকেয়া একজন কেমন ছিল? সোশ্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ, সো অ্যাজ এ সোসাইটির অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন। তো উনি একজন সমাজকর্মী ছিল বা সোশ্যাল ওয়ার্কার ছিল বলতে পারো। উনি একজন অ্যাক্টিভিস্ট ছিল, অ্যাক্টিভিস্ট নিতে পারো। এবং প্যাশনেট অ্যাডভোকেট অফ উইমেন্স, এই যে অ্যাপোস্টপিএস আছে, অ্যাপোস্টপিএস মানে কি জানো? র এবং এর, যেটাকে আমরা ষষ্ঠী বিভক্তি বলি। এই অ্যাপোস্টপিএস মূলত প্রেপোজিশন অফ এর কাজ করে। তো তুমি জানোই প্রেপোজিশনের পরে নাউন হবে। তো উনি সবসময় নারী অধিকার নিয়ে কাজ করেছে, উইমেন রাইটস নিয়ে কাজ করেছে। ওকে, এটা হচ্ছে জানো গল্প। সে লিভড অ্যাট এ টাইম, সে এমন একটা সময়ে তার বসবাস ছিল, বা তার ওই সময়টাতে যখন অধিকাংশ নারীরাই ওয়ার ডিনাইড দ্য, তাহলে আর্টিকেলের পরে নাউন হবে। কিন্তু এই প্রেপোজিশন খুব গুরুত্বপূর্ণ। সবসময় তাদেরকে ডিনাইড করা হতো তাদের সুযোগ সুবিধা থেকে। কোথা থেকে? অপরচুনিটিস টু স্টাডি অ্যান্ড ওয়্যার, লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, এবং তাদেরকে প্যাসিভে আছে, এখানে থার্ড ফর্ম হবে। হাউস হোল্ডের মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে, যেমন আমি এখন কোথায় আছি? চারটা, মানে একটা রুমের মধ্যে, মানে চার দেয়ালের মধ্যে আমি কি আছি? আবদ্ধ আছি। তাহলে আবদ্ধ থাকার ইংরেজি কি বলো? কনফাইন্ড থাকা, কনফাইন্ড, আবদ্ধ। ডেসপাইট সোশ্যাল ব্যারিয়ার্স মানে কি? এত সামাজিক মানে বাধা থাকা সত্ত্বেও, শি মানে রোকেয়া সাবজেক্ট, দ্যাট দিয়ে নতুন একটা ক্লজ তৈরি হলো, সাবঅর্ডিনেট ক্লজ। কোন টেন্সে আছে? পাস্ট টেন্স। তাহলে এখানেও পাস্ট টেন্স হবে, প্রিন্সিপাল। সে বিশ্বাস করত যে, বিলিভড, সে বিশ্বাস করত যে এডুকেশন ওয়াজ দ্য কি টু উইমেন্স এম্পাওয়ারমেন্ট। তাহলে এম্পাওয়ারমেন্ট কি দেখো? ক্ষমতায়ন, নাউন। আবার ইন্ডিপেন্ডেন্স কি দেখো? নাউন। তাহলে সমজাতীয় পার্টস অফ স্পিচকে সংযোগ করবে কে? কনজাংশন। তাহলে অ্যান্ড বসিয়ে দাও, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। খেয়াল করো তাহলে,
ইন 1911 সে বেগম রোকেয়া সাকওয়াত মেমোরিয়াল স্কুল কি করলো, প্রতিষ্ঠা করলো। এটা সহজ কথা, পাস্ট টেন্স যেহেতু, তাহলে প্রতিষ্ঠা মানে কি, এস্টাবলিশড করেছিল, এস্টাবলিশড, প্রতিষ্ঠা করেছিল। হুইস যেখানে যেখানে হুইস যা মানে যা, ওই স্কুলটি আ সিগনিফিক্যান্ট রোল, তো ভূমিকা কি করে, ভূমিকা কি করবে, পালন করে, পালন যেহেতু পাস্ট টেন্স ভূমিকা পালন করবে, পালন করা মানে প্লে, যেহেতু পাস্ট টেন্স তাহলে লিখে ফেলো প্লেইড। ইন প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি যোগে নাউন করব। এডুকেশন শিক্ষাকে গার্লসদের মধ্যে কি করার জন্য, গার্লসদের মধ্যে শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার জন্য, স্প্রেড করে দেওয়ার জন্য, তাহলে লিখে ফেলো স্প্রেডের সাথে আইএনজি যোগ করে দাও। She also raised awareness through her writings. She also raised awareness through her writings where she, যেখানে সে জেন্ডার ইনইকুয়ালিটি এবং এনকারেজড উইমেন টু সিক নলেজ। আবার দেখি আমরা, শি অলসো রেইজড অ্যাওয়ারনেস, সে তার আরো সচেতনতা কি করেছিল, বাড়ির কাশের মধ্যে দিয়ে, তার লেখালেখির মধ্যে দিয়ে। তার লেখালেখি কি তোমাদের বইতে আছে, সুলতানাস ড্রিম, অবরোধ বাসিনী, এই লেখাগুলোর মধ্যে দিয়ে সে জেন্ডার ইনইকুয়ালিটি এবং এনকারেজড উইমেন টু সিক নলেজ, হ্যাঁ, এইগুলো নিয়ে সেখানে সে বর্ণনা করেছে, বা সেখানে সে পুরুষ শাসিত সমাজের, তার লেখালেখির মধ্যে পুরুষ শাসিত সমাজকে সে ভীষণভাবে সমালোচনাও করেছে, এমনভাবেও আমরা নিতে পারি। তো পাস্ট টেন্স হবে কিনা আমরা দেখি, টেন্স কোনটা, শি অলসো রেইজড আছে, পাস্ট আছে, সো আমরা এখানে হোয়ার শি সাবঅর্ডিনেট ক্লজও পাস্ট, ক্রিটিসাইজড, ওনার লেখাই এমন ছিল, সমালোচনামূলক লেখা, তাই না, পড়লেই তুমি বুঝতে পারবা সমালোচনামূলক লেখা। তার মানে গ্যাপ যখন করবা, পার্টস অফ স্পিচের উপরে দখল তো লাগবেই, এবং একই সাথে তোমার ধারণ করতে হবে। এটা আস্তে আস্তে কাজ, এটা ধারণ, যাই পরীক্ষাতে আসুক না কেন, তাই না, এটা ধারণ করতে হয়, ওই চরিত্রের সাথে মিশে যেতে হয়, ভাবনার জগতে হারাই যেতে হয়, না হলে ইংরেজি কেমনে হবে, ভাষা না এটা, এটার কি কোনো কিছু আছে বলো, এটা তো হয় না কিছু, ভাজুক ভুজুক জিনিসপত্র পড়ে তো হয় না, যেটা সত্য, অপ্রিয় সত্য হলেও সেটা সত্য, তাই না। এই জন্য জন কিটস বললো ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, সত্যই সুন্দর আর সুন্দরই সত্য। তুমি যদি এই যে গতানুগতিকভাবে পড়ে যাও, তুমি ভালো করতে পারবে না, এটাই সত্য। এটাতে যদি তোমার হৃদয়ে কষ্ট লাগে, তারপরে ওটা সত্য, কারণ আর সত্যই সুন্দর আর সুন্দরই সত্য, এখানে আর কোনো মোটিভেশন নাই। আচ্ছা, এই গল্পটা দেখো একটা রিয়ারেন্স, এই রিয়ারেন্সটা আসছে কোথা থেকে, গ্রেটা থানবার্গ, দ্য গ্রেটা ইফেক্ট। তো গ্রেটা ইফেক্টে আমার কাছে যেমন আমার প্যাসেজটা পুরোই মুখস্থই আছে বলা যায়। গ্রেটা ইফেক্টে প্রথম লাইনে কি বলেছিল, গ্রেটা থানবার্গ একজন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট ছিল, তাহলে সেই তথ্য নিয়ে আমরা ডি নাম্বার হচ্ছে প্রথম তথ্য। আমি এখানে একটা বক্স আঁকায় ফেলি, ওকে, বক্স আঁকিয়ে ফেললাম একটা। ওকে, গ্রেটা থানবার্গ, এটা আমি আর এইখানে কোনো কৌশল নিয়ে আলোচনা করবো না, এটা টেক্সট থেকে হুবহু আসছে এবং আমার যেমন মুখস্থ আছে আশা করি তোমারও আছে, মানে এই গল্প। এরপর তার জন্ম, সে কোথায় জন্মেছিল, শি ওয়াজ বর্ন ইন সুইডেন, ঠিক আছে, সি নাম্বার, সুইডেনে জন্মেছিল। এরপরে সে বইতে লেখা আছে, ঠিক আছে, 8 বছর বয়সে, খেয়াল করো, 8 বছর বয়সে সে জলবায়ু নিয়ে ভাবতে শুরু করলো, এ নাম্বার, দেখেছো, এ নাম্বার, 8 বছর বয়সে সে স্টার্টেড লার্নিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানতে শুরু করলো। তো জানা, তোমরা তো 8 বছর বয়সে জলবায়ু কি কিছুই বুঝতে না, তাই না। সো 8 বছর বয়সে সে জলবায়ু নিয়ে জানতে আরম্ভ করলো, আর যতই জানলো ততই সে অবাক হলো, পৃথিবীতে জলবায়ু নিয়ে এত কম কাজ হয়েছে কেন। এবং দেখো এই যে এইচ নাম্বার, দেখো কি দারুণ ডাবল কম্পারেটিভ, দ্য মোর শি লার্ন দ্য মোর ব্যাফল, ব্যাফল মানে আশ্চর্য হওয়া, সে বিকেম, তত আশ্চর্য হতে লাগলো যে, আর কি এইচ নাম্বার, ঠিক আছে, এইচ নাম্বার। এরপরে 11 বছর বয়সে, এই যে এফ নাম্বার, 11 বছর বয়সে শি বিকেম সো স্যাড অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ দ্যাট শি টেম্পোরারিলি স্টপড স্পিকিং। 11 বছর বয়সে তার বাক শক্তি মানে ক্ষণিকের জন্য, কিছু সময়ের জন্য সে হারিয়ে ফেলে আসলে, ঠিক আছে। এরপরে দেখো খেয়াল করো, সেই যে কিছুটা ডিসোশ্যালাইজ হয়ে যায়, সেই রোগটার নাম হচ্ছে অ্যাসপারগাস সিনড্রোম, বুঝতে পারছো, এই রোগ যখন হয় মানুষ কিছুতে অস্বাভাবিক হয়ে যায়, লোকজনের সাথে মিশে না। এরপরে টেক্সটে বলতেছে এই রোগ হওয়ার ফলে সে তো কিছুটা আইসোলেটেড হয়ে গেল, সমাজে কারোর সাথে মিশছে না, তখন এইটা তার কাছে একটা আশীর্বাদ স্বরূপ মনে হয়েছে, তখন সে প্ল্যান করতে পেরেছে যে জলবায়ু নিয়ে আসলে কি কি কাজ করা যায়, সেই প্ল্যানের অংশ স্বরূপই সে হচ্ছে আসলে সেটাকে সে তার সুপার পাওয়ার বলে ধরেছিল, যেটা ই নাম্বারে আছে, এটা যে তার একটা শক্তি, সেই ই নাম্বারটাতে আমরা আসছি। এরপরে সে তার কাছে পৃথিবী সম্পর্কে একটা মতবাদ চলে আসলো, সাদা
কালো নিয়ে পৃথিবীতে এত গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি হচ্ছে, কিন্তু জলবায়ুর মতো গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কোনো সেটা জি নাম্বার, পুরো মানে বইয়ের প্রথম অংশটুকু একদম তুলে ধরেছে, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে সে একটা প্ল্যান করলো ইন অগাস্টে 2018-তে সে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে, জে নাম্বার, একদম ডিসিশন নেবে। এবং তার ডিসিশন ছিল একটা প্ল্যাকার্ড নিয়ে ইনস্টিড অফ গোয়িং টু স্কুলে যাওয়ার পরিবর্তে শি মেড আ লার্জ সাইন, সেখানে লেখা ছিল যে স্ট্রাইক ফর স্কুল, এরকম একটা সুইডিশ ভাষাতে লেখা ছিল। এবং সুইডেনের পার্লামেন্ট অর্থাৎ সংসদের পাশে সে সামনে বসে পড়লো, বাইরে বসে পড়লো, এবং কি দারুণ বক্তব্য দিয়েছিল। এটা বক্তব্যটা ইউটিউবে আছে, শুনবা। গ্রেটা থানবার্গ ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, বিশ্ব নেতাদের উদ্দেশ্যে, আপনারা আমার শৈশবকে চুরি করেছেন, তাই না? মুখে বড় বড় কথা বলেন ভোটের সময় এসে, আপনারা আমার স্বপ্নকে চুরি করেছেন এবং শৈশবকে চুরি করেছেন। তো পৃথিবীতে যে যা কিছু, যে দেখো হাম রোগ আবার ফিরে আসতেছে, জাপানের মতো যারা টেকনোলজি নিয়ে খেলাধুলো করে সেখানেও হামের প্রকোপ দেখা গেছে। এগুলো সবই পৃথিবীর চাপতাপের পরিবর্তনের কারণে, জলবায়ুর পরিবর্তনের কারণে আসতেছে। এবং ফাইনালি আই নাম্বার, দেখো এবার। আচ্ছা, আমরা রিটেন পার্টে আমাদের খুব গুরুত্বপূর্ণ ফোক মিউজিক নিয়ে আমরা আসলে পড়া শুরু করি, ঠিক আছে? ফোক মিউজিক, এখানে 5টা প্রশ্ন এসেছে। ফোক মিউজিক কি আসলে? হোয়াট ইজ ফোক মিউজিক? হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ ফোক মিউজিক? ফোক মিউজিকের উপাদানগুলো কি কি? আমার কাছে ফোক মিউজিকের উপাদান বইতে পড়েছে ইজি ল্যাঙ্গুয়েজ, সরল ভাষা, সফিস্টিকেটেড না, তারপরে সিম্পল টিউন এবং দেশীয় লোকাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে এই গান গাওয়া হয়। হোয়াই ইজ ফোক মিউজিক নট সফিস্টিকেটেড? কেন এটি আধুনিক নয়? কারণ এটি সাধারণ মানুষের গান। বিকজ, তো আমরা লিখতে পারি ফোক মিউজিক, তাই না? ফোক মিউজিক সেটা কি? ইজ নট সফিস্টিকেটেড বিকজ এই গানটা কাদের দ্বারা গাওয়া হচ্ছে? এটা রিটেন অ্যান্ড কম্পোজ বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপলদের দ্বারা গাওয়া হচ্ছে, এই জন্য এটা আধুনিক নয়। হু আর দ্য কন্ট্রিবিউটার্স অফ ফোক মিউজিক ইন বাংলাদেশের ফোক মিউজিকের কন্ট্রিবিউটার্স কারা? লালন শাহ ওয়ান অফ দেম, হাসন রাজা, শাহ আব্দুল করিমের মতো এই সমস্ত চরিত্রগুলোর কথা আসবে। হোয়াট কাইন্ড অফ রোল ডাজ ফোক মিউজিক প্লে ইন আওয়ার সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফে? কেমন ভূমিকা পালন করে? দেখো, লেখার আগে এই প্যারাগ্রাফটা পড়ার আগে তোমার যে কাজ হবে, তুমি এই কি পয়েন্টসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা, এটা মস্তিষ্কে ঢুকাই নিয়ে সেট করবা। যে প্যারাগ্রাফগুলো আমরা পড়বো সেটার কি পয়েন্টসগুলো একটা নোটস করে ফেলবা। ওইটার সময় বানায় তোমার লেখার মধ্যে ভুল আসবে, ঠিক আছে? বা এই মুহূর্তে সেইটা চেঞ্জ করতে, মানে সেটা নিয়ে কাজ করা ভালো, বাট একদম সলিড করার জন্য রাত দিন খেয়ে গেলা, সেইটা দরকার নাই। কি পয়েন্টগুলো, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ মেথড। জার্মি হার্মার এবং অক্সফোর্ডে হার্ভার্ডের লেখাগুলোতে দেখবা তারা কোনো কিছু নিয়ে একটা বিশদ আলোচনা করে তারপরে পড়ানো। সো আলটিমেটলি যখন তুমি মাথার মধ্যে এখন সব চিন্তা ভাবনা বাদ দিয়ে দাও, ফোক মিউজিক প্যারাগ্রাফ আসলে তুমি পরীক্ষার সময় কিভাবে লিখবা, এর জন্য ছোট ছোট নোটসগুলো নাও। প্রথমেই তুমি ফোক মিউজিক কি সেই ডেফিনেশন দিয়ে তুমি শুরু করো। যদি এটিকেট অ্যান্ড ম্যানার্স আছে, ডেফিনেশন দিয়ে শুরু করো। জেন্ডার ডিসক্রিমিনেশন আসলে ডেফিনেশন দিয়ে শুরু করো, ঠিক আছে? তো ফোক মিউজিক একটা ট্র্যাডিশনাল মিউজিক অফ কমন পিপল। এটার মধ্যে প্রতিফলিত হয়েছে কি? আমাদের ইমোশন, ফিলিং, জয়, সরোস, হোপস সব কিছু, এবং লাইফ স্টাইল অফ রুলার পিপল। এবং ইট ইজ পাস ফ্রম, আগে আমার বাপ গান শুনতো, আমার বাপ তেমনি লালনের খুবই ভক্ত, দেন আমি সেটা শুনি, আমার মধ্যে ওটা প্রবেশ করেছে। তার মানে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। দেখো, প্রথম লেখাটা আমরা শুরু করবো হোয়াট ইজ ফোক মিউজিক নিয়ে, কি কি লিখবো। ফোক মিউজিক একটা ট্র্যাডিশনাল মিউজিক অফ কমন পিপল। ইট রিফ্লেক্টস, এটার মধ্যে এটা প্রতিফলন ঘটেছে কি কি? ফিলিংসকে, ইমোশনসকে, সরোস দুঃখকে, প্লাইট দুর্দশাকে, হোপ আশাকে, আবার আনন্দকে, হ্যাপিনেস কাদের? অফ কমন পিপল, এবং তাদের জীবন দর্শনকেও তুলে ধরেছে, ঠিক আছে? এই গান পাসড হচ্ছে ওয়ান জেনারেশন টু অ্যানাদার, এক প্রজন্ম থেকে। এটা মাথার মধ্যে একটা সেট করে নিলাম। এবার বলছিল মেইন কম্পোনেন্টস কি, এই গানের প্রধান প্রধান উপাদান কি? সহজ ভাষা, সহজ সুর, ঠিক আছে? লোকাল ইনস্ট্রুমেন্ট, এখানে একতারা দোতারার কথা আসবে, এবং গ্রামীণ সংস্কৃতি এবং ঐতিহ্য। তাহলে লোকসঙ্গীতের, প্রথমে লোকসঙ্গীত কি সেটা লিখলাম। লোকসঙ্গীতের উপাদানগুলো কি কি, তাই না? সিম্পল টিউন, ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ইনস্ট্রুমেন্ট মানে একতারা দোতারা এগুলো, এবং রুরাল লাইফ, রুরাল কালচার এবং ট্র্যাডিশনকে তুলে ধরা। এটাই হচ্ছে লোকসঙ্গীতের কম্পোনেন্টস। আচ্ছা, এরপরে বলতেছে ফোক মিউজিক কেন আধুনিক নয়, তাই না? ফোক মিউজিক কারণ এটি সিম্পল ওয়ার্ড দিয়ে ব্যবহার করা, এবং এটি সৃষ্টি করেছে একেবারে সাধারণ মানুষ যারা একেবারেই ইলিটারেট অর সেমি লিটারেট, এবং এটি কখনোই কমপ্লেক্স মিউজিক্যাল কোনো রুলস নেই। যেমন সঙ্গীতের জন্য যেমন সকালে উঠেই পানি দিয়ে গড় করে সারগাম শুরু করা, এত কমপ্লেক্স রুলস টুলস আসলে নাই, এই জন্য আধুনিক না।
লোকসঙ্গীতের কন্ট্রিবিউটর কারা? বিভিন্ন শিল্পীদের নামটাম লিখবা, তারা লোকসঙ্গীতকে আলোকিত করেছে, সমৃদ্ধ করেছে, বাংলা সাহিত্যকে, বাংলা কালচার অ্যান্ড ট্র্যাডিশনকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। এরা আমরা অনেক নাম আরও লিখবা তুমি, ঠিক আছে? আমি এখানে লালন শাহ, হাসন রাজা, আব্বাস উদ্দিন, শাহ আব্দুল করিম, রাধারমন দত্তর কথা বলেছি, আরও তুমি নামলে লিখবা। এবং লোকসঙ্গীতের টাইপগুলো কি কি সেটা একটা পাঁচ মেরে দিবা, বাউল, ভাটিয়ালি, জারি সারি এগুলো। এবং গুরুত্বপূর্ণ, সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা কি রেখেছে, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেটা নিয়ে। এটা আমাদের হেরিটেজকে সংরক্ষণ করেছে, ঐতিহ্যকে, আমাদের জাতীয় পরিচয়কে, ন্যাশনাল আইডেন্টিটিকে। ইট ক্রিয়েটস ইউনিটি অ্যামাং পিপল অ্যান্ড গিভস মেন্টাল প্লেজার দিচ্ছে। ইট ইন্সপায়ার পিপল উইথ মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালুস, নৈতিক এবং আত্মিক মূল্যবোধকে উৎসাহিত করতেছে। এবং লোকসঙ্গীত তুলে ধরেছে ট্রু স্পিরিট অফ বাংলাদেশের সত্যিকারের চেতনা। সো আমরা আবার বলি, ধরো প্যারাগ্রাফ লিখে, লোকসঙ্গীত কি? এটা একটা ট্র্যাডিশনাল সং অফ কমন পিপল। ইট রিফ্লেক্টস, এটার মধ্যে দিয়ে প্রতিফলিত অথবা থ্রু দিস সং, এই গানের মধ্যে দিয়ে রিফ্লেক্ট হয়েছে। কি রিফ্লেক্ট হয়েছে? ফিলিংসকে, ইমোশনস, তা আমাদের সরোস, প্লাইট, হ্যাপিনেস, হোপ অ্যান্ড অ্যাসপাইরেশন অফ কমন পিপল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লাইফ স্টাইল অফ কমন পিপল। এবং এই গানের যে ব্যাপারটা, এই গানটা পাস্ট করেছে যেন ওয়ান জেনারেশন টু অ্যানাদার, আরেক প্রজন্মের কথা। লোকসঙ্গীতের কম্পোনেন্টগুলো কি? একদম সিম্পল টিউন, ইজি ল্যাঙ্গুয়েজ, সরল ভাষা, লোকাল ইনস্ট্রুমেন্ট এবং রুরাল কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এগুলোই এটার উপাদান। যেমন এটার উপাদান একটা প্লাস্টিক, তো লোকসঙ্গীতের উপাদান হচ্ছে এইগুলো: সরল সুর, সরল ভাষা, স্থানীয় যন্ত্রপাতি এবং গ্রামীণ ঐতিহ্য বা সংস্কৃতির কথা। লোকসঙ্গীতের আধুনিক নয় কেন? কারণ এটি আধুনিক নয় এই কারণে, কারণ এটি কম্পোজড করা হয়েছে কাদের দ্বারা? ইলিটারেটদের দ্বারা। লালন শাহ যেমন লিখতে পড়তে পারতো না, অর সেমি লিটারেট দ্বারা, ঠিক আছে, অর্ধশিক্ষিত দ্বারা। এই কারণেই এটি আসলে আধুনিক না আসলে। এবং এখানে খুব একটা সফিস্টিকেটেড নিয়ম কানুনও নেই। কারা কারা লোকসঙ্গীতে অবদান রেখেছে? এবং আমাদের শেষ কনসেপ্ট ছিল লোকসঙ্গীতে সোশ্যাল অ্যান্ড কালচারাল ভ্যালুস আসলে কি আমাদের, সেটা বলেছে। আমরা এবার প্যারাগ্রাফটা দেখো শুরু করেছি। আমরা প্রথমেই লিখেছি, ফোক মিউজিক ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক অফ দ্য কমন পিপল। লিখতে পারবে না, হুইচ রিফ্লেক্টস। ফোক মিউজিক ইজ দ্য ট্র্যাডিশনাল, দেখো বলছি, ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক, একেবারে সরল কথা। ফোক মিউজিক ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক কাদের? কমন পিপলদের। হুইচ রিফ্লেক্ট, যা প্রতিফলন ঘটাইছে। কি কি ঘটাইছে? কালচার, লাইফস্টাইল, ইমোশনস, হেরিটেজ অফ এ নেশন। তাহলে প্রথম লাইনে কি বলা হলো? ফোক মিউজিক কি? ইজ দ্য, কি বলেছে? ফোক মিউজিক ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক কাদের? অফ দ্য কমন পিপল অফ বাংলাদেশ, হুইচ রিফ্লেক্টস। বাংলাদেশ কথা বলা দরকার নেই, পৃথিবীর সকল দেশের ফোক মিউজিক রয়েছে। ফোক মিউজিক ইজ দ্য ট্র্যাডিশনাল মিউজিক অফ কমন পিপল দ্যাট রিফ্লেক্টস, যার মধ্যে প্রতিফলিত, যা প্রতিফলন ঘটিয়েছে লাইফ স্টাইলকে, ইমোশনসকে, ফিলিংসকে, হেরিটেজ অফ এ নেশন। ইট ডিপলি কানেক্টেড, কার সাথে কানেক্টেড? রুরাল লাইফ অফ বাংলাদেশ, বাংলাদেশের গ্রামীণ জীবনের সাথে। অ্যান্ড এক্সপ্রেস, কি প্রকাশ করেছে? দুঃখ, আনন্দ, আশা, স্বপ্ন, লাভ, স্ট্রাগলস অফ অর্ডিনারি পিপল, এবং সাধারণ মানুষের সংগ্রামকে তুলে ধরেছে। ফোক মিউজিক হ্যাজ বিন হ্যান্ডেড ডাউন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার, যেটা আমরা নিয়ে শেষ করলাম ফার্স্ট কনসেপ্ট। এবার ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল পার্টস অফ আওয়ার কালচারাল আইডেন্টিটি। দ্য মেইন কম্পোনেন্টস অফ ফোক মিউজিক, কি কি মেইন কম্পোনেন্ট সেটা দেখো লেখা হচ্ছে। আর সিম্পল ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল মেলোডি মানে ন্যাচারাল টিউন, ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড দ্য ইউজ অফ লোকাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সাচ আস দ্য, লিখে দাও, বাঁশি, ফ্লুট, যেটা একতারা, দোতারা অ্যান্ড ঢোল। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ফোক সংস ইন বাংলাদেশ ইনক্লুডিং, নাম লিখে দাও, বানায় লেখো কিভাবে লেখা হচ্ছে। এখন তুমি দেখো, ইনক্লুডিং বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, এগুলো। এই প্রত্যেক গানেরই রয়েছে ইচ টাইপ অফ সং ক্যারিস, বহন করে ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স, থিম অ্যান্ড রিপ্রেজেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ রুরাল লাইফ, গ্রামীণ জীবনের নানা দিককে তুলে ধরেছে। ফোক মিউজিক ইজ নট সফিস্টিকেটেড, কেন? বিকজ ইট ইজ ক্রিয়েটেড বাই কমন ভিলেজ পিপলদের দ্বারা, বেসিক্যালি ইলিটারেট এবং সেমি লিটারেট পিপল দ্বারা গাওয়া হচ্ছে। ইনস্টিড দে কম্পোজ সংস ইন আ সিম্পল অ্যান্ড স্পন্টেনিয়াস ওয়ে ফ্রম হার্ট, হৃদয়ের থেকে আসে। এরপরে আসবো, ম্যানি ফেমাস পার্সোনালিটিস হ্যাভ এনরিচড আওয়ার ফোক মিউজিক, আমাদের লোকসঙ্গীতকে সমৃদ্ধ করেছে। কারা তারা? কারা? তাদেরকে ইন বাংলাদেশ, অ্যামাং দেম, তাদের মধ্যে লালন শাহ, হাসন রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, আবার তারপরে ভাওয়াইয়া গাইতো আব্বাস উদ্দিন আহমেদ, এরা সবাই আর স্পেশালি মেমোরেবল বা মেনশনেবল।
এবং এরা কি করেছে, ফোক মিউজিক প্লেস আ ইম্পর্টেন্ট রোল, এরপরে আমরা ইন আওয়ার কালচার অ্যান্ড সোসাইটিতে, ইট প্রিজার্ভ আওয়ার, এটি আমাদের সংরক্ষণ করেছে আওয়ার ট্র্যাডিশন, আওয়ার কাস্টম, আওয়ার স্ট্রেংথ, আমাদের শক্তিকে। এবং মানে আমরা বলতেছি এরকম, দেখো ফোক মিউজিক প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার কালচার অ্যান্ড সোসাইটিতে, গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইট প্রিজার্ভ, এটি সংরক্ষণ করেছে আওয়ার আইডেন্টিটিকে, আমাদের পরিচয়কে, আওয়ার হেরিটেজকে, আওয়ার কালচারকে, আওয়ার ট্র্যাডিশনকে, অ্যান্ড স্ট্রেংথেন আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, এবং আমাদের জাতীয় যে পরিচয় সেটাকে আরও শক্তিশালী করেছে। ইট অলসো গিভস পিপল, এটি আরও মানুষকে দিচ্ছে মেন্টাল পিস, মিউচুয়াল কোঅপারেশন, তাই না? যখন সারাদিন কাজের পরে এসে গ্রাম বাংলাতে যখন গান গাচ্ছে, গেয়ে উঠতেছে তারা রাতে, এবং সেই যে মেন্টাল পিস এবং এন্টারটেইনমেন্টের ব্যবস্থা দিচ্ছে। মোরওভার ফোক মিউজিক হেল্পস মেনটেন সোশ্যাল ইউনিটি, বাড়তেছে ওই জন্যই, এবং টিচেস মোরাল অ্যান্ড স্পিরিচুয়াল ভ্যালুস। এটা লেখা কিন্তু খুব একটা কঠিন না, একদম আমার ভাষায় এটা লিখেছি, টেক্সট বইটাকে সামনে রেখে লিখেছি। বাজারে প্রচলিত বইগুলোতে তুমি এই লেখা পাবা না, থার্ড ক্লাস লেখা পাবা। এবার দেখো স্টোরি, এই স্টোরি নিয়ে আমি কথা বলবো না, কারণ এটা ট্র্যাডিশনাল স্টোরি এসেছে, একদমই ট্র্যাডিশনাল স্টোরি এসেছে, একেবারেই একদম ট্র্যাডিশনাল স্টোরি এসেছে। গ্রাফটা নিয়ে আমরা কথা বলবো। দেখো, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ হাউস হোল্ড ইনকাম ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ। অর্থাৎ একটা পরিবারের যে, আমরা তাহলে প্রথম প্যারাতে, ফার্স্ট প্যারাতে তুমি কি লিখবা? ফার্স্ট প্যারাতে লিখবা দ্য পাই চার্ট, এই পাই চার্টটি ইলাস্ট্রেটস, বর্ণনা করেছে, হাউ আ ফ্যামিলি, কিভাবে একজন পরিবার, একটা পরিবার, ঠিক আছে, কি করতেছে, ভার্ব কই, এই যে ডিস্ট্রিবিউট, তার ফ্যামিলিজ হাউসহোল্ড ইনকামকে কিভাবে ডিস্ট্রিবিউট করেছে সেই ক্যাটাগরিজগুলো তুলে ধরেছে। এবং এখানে মেনশন করেছে দ্য ক্যাটাগরিজ আর ফুড, ক্লোথস, এডুকেশন, পাওয়ার, ট্রান্সপোর্ট, আদার্স অ্যান্ড সেভিংস। বর্ণনা করে দিলাম সরল ভাষায়। এবার দেখো সেকেন্ড কনসেপ্টে কি লিখবো। সেকেন্ড কনসেপ্টে, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্যামিলি, এই পরিবারটি কি করতেছে, অথবা ফুড টেক্স দ্য হাইয়েস্ট প্রায়োরিটি, হাইয়েস্ট শেয়ার অফ দ্য চার্ট, হুইচ ইজ 28%, যা 28%, ঠিক আছে, হুইচ ইজ 28%। এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে 25% শিক্ষা। অ্যাকর্ডিং টু দি চার্ট উই ক্যান অলসো সি দ্যাট, আমরা আরও দেখতে পাচ্ছি দ্য ফ্যামিলি স্পেন্ড 25% অফ দেয়ার হাউস হোল্ড ইনকাম ইন এডুকেশন, হুইচ ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট, যা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছে যে দ্য ফ্যামিলিজ স্ট্রং কনসার্ন ফর এডুকেশন, শিক্ষার জন্য যে তারা ব্যাপক উদ্বেগ, চিন্তিত, সেটা কিন্তু প্রুভড হয়েছে। তাহলে 25 গেল, এরপরে হচ্ছে 12 কে কে আছে, 12 দুইজন আছে, আমরা দেখতে পাচ্ছি ট্রান্সপোর্ট অ্যান্ড সেভিংস। আমরা দেখতে পাচ্ছি এবার বিসাইডস, এছাড়াও ট্রান্সপোর্ট অ্যান্ড সেভিংস ইজ টেক, প্রত্যেকেই নিয়েছে 12%, 12% করে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্লোথ নিয়েছে 10% মনে হয়, অ্যান্ড 8% হচ্ছে আদার্স, এবং সব থেকে কম হচ্ছে পাওয়ার। সেই বর্ণনাগুলো দেখো দেওয়া হয়েছে। এই যে আজাইরা লেখা বাড়ানো হয়েছে প্রথম প্যারাতে, সবগুলোর নাম লিখেছি। অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট ফুড টেক্স দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ইনকাম, অ্যাকাউন্টিং অফ ফর 28% অফ দ্য টোটাল এক্সপেন্ডিচার। এডুকেশন অকুপাইজ দ্য সেকেন্ড হাইয়েস্ট পজিশন নিয়েছে with 25%, which indicates the family's strong concern for education. এরপরে দেখো, on the other hand, power cost make up the smallest portion, only 5% of the total income. Beside this, transport and savings, তারা কি করেছে, each account for 12% of the household income. শেষ। The family spent 10% on clothes, 10% জামা কাপড়ের উপরে, and 8% on other miscellaneous এর উপরে, অন্যান্য বিষয়। এবং the chart clearly reveals that a large amount of money is used to meet basic needs and educational expenses. Comparatively less money is spent, কম টাকা ব্যয় করেছে লাক্সারি আইটেম, এখানে গাড়ি বাড়ি হ্যান ত্যান এইসব এত কিছু করে নাই। আচ্ছা, এবং থার্ড প্যারাতে দেখতে পাচ্ছি ইন কনক্লুশন দ্য পাই চার্ট প্রেজেন্ট করেছে, কি প্রেজেন্ট করেছে, আ ব্যালেন্স ফাইন্যান্সিয়াল প্ল্যান অফ এ ফ্যামিলি। তার মানে ইন কনক্লুশন দ্য পাই চার্ট প্রেজেন্টস করেছে, কি প্রেজেন্ট করেছে, আ ব্যালেন্সড ফাইন্যান্সিয়াল প্ল্যান, একটা সুষম অর্থনৈতিক পরিকল্পনা অফ এ ফ্যামিলি, একটা পরিবারের সুষম অর্থনৈতিক পরিকল্পনা। অবশ্যই সুষম, কেন সুষম বলা হচ্ছে, কারণ এটা রিফ্লেক্টস করেছে যে দ্য ফ্যামিলি গিভস প্রায়োরিটি টু, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে খাদ্য এবং শিক্ষার উপরে, ওয়াইল অলসো মেনটেইনিং, এবং একই সাথে মেনটেইন করেছে তারা ওই সেভিংসের উপরে ফর দ্য ফিউচার। এটা নিশ্চিত জ্ঞানী মানুষের, খেয়েই উড়াই দিছে এমন না, ওয়াইল একই সাথে অলসো মেনটেইনিং কি, সেভিংস ফর দ্য ফিউচার সিকিউরিটি। ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, এখানে অ্যাপিয়ার্স দিও না, সিম দিও। ওভারঅল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম সিমস, মনে হচ্ছে যে এটা সত্যি প্র্যাকটিক্যাল অ্যান্ড ওয়েল অর্গানাইজড।
একদম সরলভাবে আমরা লিখে আসছি। সো তোমরা জানো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য, এটা এখানে সকল ইউনিটের স্টুডেন্টরা সকল বিশ্ববিদ্যালয় কাভার হবে, এই কোর্সটা আমি প্রথমবারের মতো লঞ্চ করছি এবং ছেলেমেয়েরা বেশ আশানুরূপ, যারা আমার একটু পরিচিত চিনে। আমি এত ফেমাস কেউ না আসলে, তবে আমি ইংরেজি পড়াতে এসেছি ইংরেজি ছাত্র হিসাবে, এবং জানো ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে আমি পড়েছি। তো সেই জায়গা থেকে একটা দায়বদ্ধতা থেকে আসলে এই পড়াতে আসা, এটা নিয়েই তারপরে আমি অনলাইনে কখনোই সরব ছিলাম না, এখনও খুব যে আছি সেটা না, কারণ আমার অফলাইনে অনেক অনেক ব্যাস ইনশাল্লাহ অনেক স্টুডেন্টরা আসে অফলাইনে, কথাবার্তা শোনে চুপচাপ, তো চেষ্টা করি। সো হঠাৎ করেই অনলাইনে আসার পেছনে একটা বেশ আমি আগে টুকটাক ক্লাস নিতাম অনলাইনে, কিন্তু প্রফেশনালি যে 6 মাস যে যাত্রা, সেই যাত্রাটা মোটামুটি সফল বলবো, কারণ বিসিএস এর স্টুডেন্টরা আমাকে বেছে নিচ্ছে বেশ ভালোভাবেই। সো সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যার যার পয়েন্ট অনুযায়ী আগাবা, সো এটা একটি পূর্ণাঙ্গ ইংরেজি কোর্স হইতে যাচ্ছে, এবং এখানে তুমি সব কিছু, যারা অনেকে সি ইউনিটে রয়েছে, তো সি ইউনিটের সব কিছুই কাভার হবে এখানে। এখন সি ইউনিটেই যে তুমি চান্স পেয়ে যাবে এমন আলেকজান্ডার আমি খুব কম দেখেছি। আমি অ্যাডমিশন পড়াচ্ছি অনেক দিন অ্যাডমিশন পড়াচ্ছি, অনলাইনে যারা পড়াচ্ছে এই মুহূর্তে, আমি তাদের সমালোচনা আমি করব না, পড়ানোর ব্যাপারটা তোমরা নিজেরাই বুঝতে পারো, তাদের থেকেও আমার ওই এসব বাদ দাও। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার লিস্ট আছে প্রতি বছর যারা চান্স পাই, প্রায় এবছর দিয়ে 655-56 জন স্টুডেন্ট যারা অফলাইনে, ওই সময় তো আমি অফলাইনেই পড়াইতাম, এ যাবৎকালে শুধু চান্স পেয়েছে। আমি কখনোই সবসময় প্রচার বিমুখ একজন মানুষ ছিলাম, এবং করোনার ওই 3টা বছর তো ফার্স্ট একবার পেয়েছিলাম ফাহিমদের ব্যাচে, হ্যাঁ, কিন্তু কোনো দিন, এবং আমার এমন মনে হয়েছে 2023-এ ফার্স্ট এবং থার্ড হলো, তো ওরা আমার সাথে দেখা করতে আসছে, আমি ওই দিনে ছিলাম না বা বাসায় ছিলাম, আরও ব্যস্ত ছিলাম, পড়তেছিলাম। আমি আবার বই নিয়ে পড়তে বসলে আসলে ফোন টোন কেউ দিলে ধরিও না, মেসেজ টেসেজ, মানে একটু এরকম আসি, অসামাজিক আছি, এটা আমি স্বীকার করি। তো ওরা আসছে, দেন ফোন টোন দিছে, আমি ফোন ব্যাক করছি, মানে আমি ফোন দিতাম না, দেখি হঠাৎ করে মানে ওই সময় লাইভের প্রচলন হয়েছে, ওরা দেখি একটা কোচিংয়ে আইকনে সম্ভবত সাক্ষাৎকারটা দিচ্ছে, মানে ফার্স্ট এবং থার্ড সি ইউনিটে, বুঝতেই পারতেছো। তো ওই সময় আমি আসলে ফোন দেখি যে ওরা ফোন দিছে, ফোন দিলাম, বলতেছে ভাই আমরা তো দেখা করতে গেছিলাম, এরপরেও আসছে, মানে এরকম হয়েছে, মানে আমি গুছায় ঠিক বলতে পারতেছে না। ওরা একদিন আমার এখন দেখা হয়, মানে এখন তো প্রায় আমার বাসার পাশেই একজনের বাসা, প্রায় দিনই সন্ধ্যার দিকে দেখা হয়। বলতে আমি বললাম তোমরা যে চান্স পাওয়ার সময় কি বলছে, মনে করছিলাম ভাই আপনি অন্তত একটা ফুল টুল আমাদেরকে দিবেন। তো এই ক্রেডিটটা হচ্ছে তার, আমি আসলে ফুল দিয়ে ছবি দিয়ে আমি কি করতে পারি, মানে ওর কোনো প্রবলেমগুলোকে সলভ করতে পারি, এটা তো আমার ক্রেডিট না। আমি সো এইভাবে ছবি দিয়ে, তারপর দেখো না এই যে ইয়া আছে কি যেন, যাই হোক এর নাম বলবো না, কারণ আমি একসময় মানে অনেক দিন পড়িয়েছি, মুখের মধ্যে মিষ্টি দিয়ে নানা ধরনের খেলায় মেতে উঠেছে, এইগুলো আসলে ক্রেডিট তো তোমার, যে চান্স পাবে তারই ক্রেডিট, আসলে এখানে কিছুই না। আমাদের এক বন্ধু ছিল স্কুলে, হ্যাঁ, এসএসসির সরি এইচএসসির সময় বিদায় অনুষ্ঠান হয় না, বুঝতে পারছো, খুবই হাসির গল্প, কিন্তু ও খুব দাম্ভিক ছিল, কিন্তু ছাত্র ভালো আসলে, আমাদের সময় নবম হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুঝছো। তো ওই ইকোনমিক্সে পড়তে পারে, ইকোনমিক্সে কলেজের বিদায় অনুষ্ঠানে সে দাঁড়াইলো উঠে ফেয়ারওয়েলে, মানে বক্তব্য দিবে, আমার প্রথমে আমি কথা বলছি, আমি তো খুবই সুন্দর কান্না করে ফেলছি, আমি একটু আসলে একটু ওই টাইপসের, বুঝছো না, যে মানে হঠাৎ কলেজ ছেড়ে যাবো এরকম মিস করতে, খারাপ, মানে বেশ অনেক স্মৃতি। আর ওই দুষ্টুটা এরপরে আমার পরে ও হচ্ছে কথা বলতে দিছে, এরপরে বলছে এই কলেজ ছেড়ে যাচ্ছি বলে আমার কোনো দুঃখ নেই, কারণ এখানকার টিচাররা আমাকে কিছুই শেখায়নি। পরে তো স্যাররা মঞ্চে উঠেই মারছে, বুঝতে পারছো, মানে এরকম হয়েছিল। তো আসলে বিষয়টা সত্যই বলছে, কিন্তু এত অপ্রিয় সত্য তো আসলে বলা যায় না। যেমন আমি অভিনয় করলাম, হ্যাঁ, চোখে টিস্যু দিয়ে মোছা যে অভিনয়, মনে হলো পৃথিবীর সমস্ত দুঃখী মানুষদের সকল দুঃখ কেড়ে নিয়ে এই মঞ্চে হাজির হয়েছি, এরকম একটা ভান করলাম, আর ওইটা যায় এরকম বললো, বুঝতে পারছো। তো এই কথাবার্তাগুলো বলা আসলে যেটা আমাকে কাউকে মোটিভেট করা, মানে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টকে মোটিভেট করার জন্য আমাকে আসলে বিভিন্ন হাইপারবোলিক সেন্টেন্স ক্যান ব্যবহার করতে হবে। ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট মোটিভেট হবে ক্লাস কোয়ালিটি দেখে, এটা আমি বিশ্বাস করি, এবং এই যুদ্ধ আমার একার, যতদিন আমার এই প্ল্যাটফর্ম উঠতে লাগুক, আমি যতদিন বেঁচে আছি এই যুদ্ধ চালায় যাব, যে না পড়াশুনো এমন না, পড়াশোনা আসলে কঠিন, পৃথিবীর কারোর পড়তে ভাল লাগে না, তারপরেও পড়তে হবে, এবং এটা একটা শুদ্ধচার অভিযান, শুদ্ধাচারের মধ্যে দিয়ে এই আন্দোলন আমি নেমেছি, এই আন্দোলন এবং ঈদের পরে আরও জোরদার করব আসলে। সো সেটা হচ্ছে ব্যাপার। সেই ধারাবাহিকতায় অ্যাডমিশন কোর্সটা ইনশাল্লাহ লঞ্চ হয়েছে। আমরা এবার থিম লিখি, ওকে,
এই যে থিমটা পাচ্ছ হোপ কবিতা থেকে, ওই যে রিডিং ফর প্লেজার থেকে এসেছে। আশা ইজ দ্য থিং উইথ ফেদার্স, বলছে আশা যেন পালকওয়ালা এক পাখি। আশা আশা কি পাখি? না, পাখির সাথে তুলনা হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো এটি একটি ম্যাটাফরিক্যাল ভাবনা, ম্যাটাফোর, রূপক, যেটা বাংলাতে আমরা বলি রূপক। অর্থাৎ মূল উপজীব্য বিষয়কে অ্যাবসেন্স করে সরাসরি তুলনা। আমি এখানে যদি বলি নজরুল ইজ ফায়ার, নজরুল আগুন, এই নজরুল কি আগুন নাকি? নজরুলের বিদ্রোহকে আগুনের সাথে তুলনা করছে সরাসরি। আমি বললাম ইউ আর মাই রোজ, তুমি আমার গোলাপ। তুমি তো গোলাপ না, তুমি তো মানুষ, তোমাকে আমি গোলাপ বলতেছি, ঠিক আছে? এই কিছুদিন আগে, এবার ক্লাসে সব কথা বলা যায় না, এটা লজ্জাস্কর। যাই হোক, এই আছে ছেলেবেলা একটু মানে বদ কিছু পোলাপান আছে, তো আমি তো বিভিন্ন জায়গায় ক্লাস নিই। আমি একটা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছি, তোমরা জানো। সম্ভবত ওখানকারই কোনো মেয়েটে হবে। আমি মেসেজ দিছে যে আপনাকে খুব ভালো লাগে, হ্যান ত্যান। এটা কেমন ব্যাপার? আমি তো দেখে সকালবেলায় খুবই অড লাগছে, মানে সকালে ঘুম থেকে উঠে একটা কেমন বিষয়। তো আমি লিখছি তুমি তো ফুল একটা, এবং তুমি তো রং তুলি, ক্যানভাস, এই ক্যানভাস আঁকানোর মতো সাধ্য তো আমার নেই। এই যে বললাম যে তুমি তো ক্যানভাস, এটাই ম্যাটাফোর, রূপক। সরাসরি তুলনা যখন হয় তখন সেটি ম্যাটাফোর। একটার মতো আরেকটি, যে আমি এই পেনটাকে বললাম এটি পাথরের মতো শক্ত, তখন এটা সিমিলি। বুঝতে পারছো না? আমি এই বোর্ডের এই কালোটাকে বলছি এটা কাকের মতো কালো, উপমান কর্মধার, ওই যেটা, তাই না? কাকের ন্যায় কালো, এইটাই হচ্ছে সিমিলি। আর এটি কাক, এটা ম্যাটাফোর। রবীন্দ্রনাথের সোনার তরী তোমরা পড়েছো, ঠাই নাই ছোট সে তরী, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। ধান বলতে কবি এখানে সাহিত্যকে বুঝিয়েছে, তাই না? কৃষক কবি নিজেই নৌকা, নদী, মাঝি, মহাকালকে তুলে ধরেছে। অর্থাৎ মূল চরিত্রকে বাদ দিয়ে আরেকটি চরিত্র এনে ওই চরিত্রকে সরাসরি বুঝিয়েছে, সেটি ম্যাটাফোর। ঠিক একইভাবে বলল আশা ইজ দ্য থিং উইথ ফেদার, সে তো আশার পালক। বলছে আশা যেন পালকওয়ালা পাখি। দ্যাট পারসেস ইন দ্য সোল, সে নীরবে বসে থাকে আত্মার গভীরে, বলতেছে আমার একদম গাছের যে গভীর সোলে বসে থাকে। অ্যান্ড সিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, আর শব্দহীন সুর থেকে, দেখো বলতেছে শব্দহীন সুরে গেয়ে যাই গান, কখনোই সে থামে না। অর্থাৎ আশা কখনোই, আশাই তো মানুষকে বাঁচিয়ে রাখে, কখনোই থামবে না, কখনোই। এটা শুনতে পাওয়া যায় না শব্দহীন গান। যত সময় বলে না, যত সময় শ্বাস নাকি একটা প্রবাদ আছে বাংলাতে, তাই না? তুমি মারা যাচ্ছ, মারা যাবো, আমরা সবাই জানি। আমরা সেই চূড়ান্ত গন্তব্যকে উপেক্ষা করে আবার বেঁচে থাকার যে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, এটাই তো আশা। শব্দহীন গান প্রতিদিন গেয়ে যাচ্ছি, আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল, দেখো বলতেছে, এবং কি বলতেছে, ইজ হার্ড, গেল মানে ঝড়, এবং বলতেছে ঝড়ের গর্জনের মধ্যেই তার সুর আরো বেশি সুমধুর। অর্থাৎ তুমি যখন বিপদে পড়বা তখন আশাই অনেক বেশি মন, তুমি আশা করতেছো। অর্থাৎ তোমার জীবনে যখন ঝড় চলতেছে তখনও সেই আশা তোমাকে বাঁচিয়ে রাখবে। অ্যান্ড শোর মাস্ট বি দ্য স্টর্ম দ্যাট কুড অ্যাবাশ দ্য লিটল বার্ড দ্যাট কেপ্ট সো ম্যানি ওয়ার্ম, এবং ভীষণ নির্মম হতে হয়। এবং বলেছে সেই যে আমাদের তাহলে মূল যে কনসেপ্ট এখানে, হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এখানে আশা বাস্তব কোনো পাখি নয়, পাখির গুণাবলীর মাধ্যমে আশাকে তুলে ধরেছে। যেমন পাখি গান গায়, আশা মানুষকে সাহস দেয়, ঝড়ে টিকে থাকে, কঠিন সময়েও আশা বেঁচে থাকে, কিচ্ছু চায় না বিনিময়ে, আর নিঃস্বার্থভাবে মানুষকে শক্তি দেয়। তাই এটিকে আমরা এক্সটেন্ডেড ম্যাটাফোর বলে থাকি। এবং আমরা যে থিমটা লিখেছি দেখো, খেয়াল করো, ট্রু স্ট্রেন্থ, ভালো করে বুঝো, সত্যিকারের যে শক্তি অফেন প্রায়ই কামস ফ্রম অ্যান ইনভিজিবল ইনার ফোর্স। এই জন্য আশাকে শব্দহীন গান বলেছে, দেখা যায় না, শোনা যায় না, ওই ইনভিজিবল অদৃশ্য ফোর্স থেকে চলে আসে। এই জন্য বলতেছে আমাদের আলোচ্য বিষয় যে ট্রু স্ট্রেংথ, সত্যিকারের যে শক্তি, কামস ফ্রম, আসে কোথা থেকে, অ্যান ইনভিজিবল ইনার ফোর্স, এক অদৃশ্য ইনার ফোর্স, ভেতরের ইয়া থেকে, দ্যাট কিপস দ্য হিউম্যান স্পিরিট অ্যালাইভ, যা মানুষের চেতনাকে বাঁচিয়ে রাখে, জীবন্ত রাখে। কখন?
কখন আশা বেশি মধুর? ঝড়ের সময়, অর্থাৎ তোমার জীবনে যখন পেইন চলবে, আনসার্টেনিটি, অনিশ্চয়তা চলবে, হার্ডশিপ চলবে, তখনই ওই ইনভিজিবল ইনার স্পিরিটই তোমাকে অ্যালাইভ করে রাখবে, জীবন্ত করে রাখবে। কবিতার কনসেপ্ট হচ্ছে এটা। আমি একটা স্ট্যান্জা বলতেছি, আই হ্যাভ হার্ড ইট ইন দ্য চিলেস্ট ল্যান্ড, আমি শুনেছি তার গান সব থেকে শীতলতম ভূমিতে, অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, আমি শুনেছি তার গান সমুদ্রের বুকেও, ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, চরম দুঃসময়ের মধ্যেও আমি শুনেছি, ইট আস্কড আ ক্রাম্ব অফ মি, সে কখনো আমার কাছে এক টুকরোও চাইনি, তোমাকে শুধু দিয়েই যাচ্ছে, তোমাকে বাঁচিয়েই রাখছে, বিনিময়ে কিছুই চাইনি। এই জন্য আমরা বলতেছি ট্রু, দেখো মনে রাখা খুব সহজ, ট্রু স্ট্রেংথ, সত্যিকারের শক্তি কামস, আসে কোথা থেকে আসে? ফ্রম ইনভিজিবল, অদৃশ্য, ইনার, ভেতর থেকে। এই যে ফোর্স, ইনার ফোর্স, এই ইনার ইনভিজিবল ইনার ফোর্সই আসা, দ্যাট কিপস দ্য হিউম্যান স্পিরিট অ্যালাইভ। ওই হিউম্যান স্পিরিটকে জীবন্ত রাখে। কখন তোমার স্পিরিট দরকার হয়? ডিউরিং পেইন, যন্ত্রণার সময়, হার্ডশিপের সময়, ডিফিকাল্টিসের সময়, তুমি বানিয়ে রাখো সরোস অ্যান্ড প্লাইটসের সময়। এবং বলছে ইভেন এমনকি ইন দ্য ডার্কেস্ট মোমেন্ট, সব থেকে কঠিন সময়েও, দিস কোয়াইট সোর্স অফ কারেজ, সাহসের এই নিশ্চুপ উৎসটি কন্টিনিউস টু ইন্সপায়ার, তোমাকে ইন্সপায়ার করে দিবে। এই পর্যন্ত লিখলেই হয়ে যাবে লেখা। বুঝতে পেরেছো? সো তোমাদের সাথে আমি আশা করি আমরা আগামীকাল, আমরা এখন থেকে রেগুলারই ক্লাস হবে। সো সামনে একটা ঈদের জন্য একটা ব্যারিয়ার্স হচ্ছে, সামনের মাসের প্রোগ্রাম কিন্তু একদমই যে তোমরা এই বিভিন্ন জায়গায় সাজেশন দরকার নেই, এখানে যা পড়ানো হবে ওইটা তুমি প্রতিদিন 1.5 ঘন্টা টাইম দেবা, দেন তোমার ইংরেজি পরীক্ষা ভালো হবে। আর এতদিন তো পড়েছই, ওই দুটোকে একসাথে যোগ করে একটা দারুণ পরীক্ষা হবে ইনশাল্লাহ। ভালো থাকবা সবাই। আবার কালকে দেখা হবে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, ফার্স্ট পেপার নিয়ে। আমরা ফার্স্ট পেপার নিয়ে আপাতত আলোচনা করবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।